বাট গতকাল রাতে যে ঘটনাটা ঘটে গেল হঠাৎই একটা হুমকিমূলক মেসেজ। হ্যাঁ, কি এলো হুমকিমূলক? এটা আমি দর্শকদের কাছে হ্যাঁ, মানে সেটা আমার সোশ্যাল মিডিয়াতে গেলেই সকলে দেখতে পাবে যে শায়ক যে পোস্টটা করেছিল সেটাতে আমি কোনো রকম রিয়াক্টও করিনি, যে ঠিক আছে ওর মতন করছে, ওগুলো করে থাকে, লোককে পিঞ্চ করা, তাকে অপমান করা, ছোট করা ও বরাবরেরই স্বভাব। কিন্তু গতকাল রাত্রেবেলা হঠাৎ করেই মানে সব্যসাচীর একটা মেসেজ আসে যেটা স্ক্রিনশট আমি শেয়ার করেছি, যে ওর ফ্ল্যাট থেকে নাকি বার করে দিয়েছি, যেটা আমার ফ্ল্যাট। বিয়ের আগে থেকেই সব্যসাচী বাচ্চা চায় না সেটা আমি জানতাম, কিন্তু আমার মনে হয়েছিল যে বিয়ের পর হয়তো চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের যে বাচ্চাটা আসে অ্যাক্সিডেন্টাল বেবি, মানে আমাদের প্ল্যান ছিল না বাচ্চা হওয়ার। আমি বাঁচতে চাই, মা হতে চাই, নতুন সংসার, সেখানে ভালো থাকতে চাই। নমস্কার, এই মুহূর্তের হট টপিক মানুষটাকে তো দেখতেই পাচ্ছেন, সবাই আপনারা চেনেন স্বনামে সুস্মিতা। দেখতে কি সুন্দর লাগছে না? অসম্ভব সুন্দর লাগছে, একেবারে নববধূ। এই নববধূকে অনেকবার বধূ হতে হয়েছে, তো কতবার হতে হলো এই মুহূর্তে? 4 বার। 4 বার? মানে শ্রাবন্তী ফেল? শ্রাবন্তী জানি না, মানে ওর জীবনটা তো আমার জানা নেই, তাই। আচ্ছা, আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং এই মানুষটা তার বক্তব্য তুলে ধরার জন্য আমাদের মতো নগণ্য মিডিয়াকেও ডেকে ফেলেছে। আমি ডাকিনি, তোমরা এসেছো। রাইট, আমরাই খবর নিতে এসেছি। খবরের খোঁজে আমরা তো সারাক্ষণ দৌড়াচ্ছি। এই কন্ট্রোভার্সি গুলোকেও যেভাবে তুমি হ্যান্ডেল করছো, কোথাও কি একটা সুপার পাওয়ার ইমেজ তোমাকে তৈরি করে দিচ্ছে? আমি তো সুপার পাওয়ার নিয়ে জন্মেছি, তৈরি তো হচ্ছে না। রাইট, ভেরি গুড। আমরা আজকে সুস্মিতা দেবীর কাছ থেকে জানতে চাইবো যে প্রপার কি কি ঘটনা তাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করালো, একটু যদি খুলে বলা হয়। আমি বসে আছি আপাতত। রাইট, এখন তো কোনো ঘটনাই নয়, মানে মানুষের জীবনে অনেক কিছু ঘটে, বাট সেগুলো বলার সৎসাহস রাখতে হয়, যেটা আমি রেখেছি বলে আমি মনে করি। কারণ আমি আর দীর্ঘদিন ব্ল্যাকমেইলড হব না, এবং আমি আর ভয় পাবো না। সেই কারণেই আমার এই স্ট্যান্ডটা নেওয়া, আমার ভবিষ্যতের কথা ভেবে। যে মানুষের জীবনে প্রচুর ভুল হয়, ভুল করে, তো সেই ভুলটা থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায়, তাহলে শুধরে নিতে চাই। হ্যাঁ, মানে সেটা আমি শুধরানোটাও বলবো না, মানে আমি যদি বলি এখন আমার সমস্ত যে পরিস্থিতির শিকার আমি ছিলাম, সেটা হয়তো মানুষজনের বিশ্বাস করতে একটু অসুবিধা হবে। সেই কারণে তাদের বিশ্বাসের সুবিধার জন্য আমি এটা বলে দিলাম যে ধরো সেগুলো সমস্তটাই ভুল ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাঁচতে চাই, আমি বাচ্চা চাই, আমি সংসার চাই, এবং আমি কারোর পেছনে লাগিনি, আমি কারোর এগেনস্টে কথা বলিনি। কোথায় বাধা হলো? বাচ্চা চাওয়া তো মায়ের সবার আগে অধিকার। কিন্তু বাবাকেও চাইতে হবে তো। আচ্ছা, তিনি চাননি? না, কখনোই চাননি, সেটা তো লাইভে বলেছিস। সেটা তো আমরা শুনলাম। সত্যি কিছু ওনার তরফ থেকে তো অনেক রকমের কথা শোনা যাচ্ছে, সেটা কতটা জাস্টিফাই? ওনার কথাতে যাব না আপনার কথাতে যাব? আপনি আমাকে খুলে বলুন। সেটা সম্পূর্ণই আপনার ডিসিশন। না, আপনি আবার আমাদেরকে খুলে বলুন কি ওনার বক্তব্য ছিল। বাচ্চা নেওয়ার ক্ষেত্র থেকেই আমরা শুরু করব। বিয়ের আগে থেকেই সব্যসাচী বাচ্চা চায় না সেটা আমি জানতাম, কিন্তু আমার মনে হয়েছিল যে বিয়ের পর হয়তো চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের যে বাচ্চাটা আসে অ্যাক্সিডেন্টাল বেবি, মানে আমাদের প্ল্যান ছিল না বাচ্চা হওয়ার। ওনার উদ্দেশ্যই হ্যাঁ ছিল হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই জায়গা থেকে কোনো সাপোর্ট ছিল না, আমি একাই বাচ্চাটাকে কন্টিনিউ করছিলাম। তারপরে তো মারা যায় বাচ্চাটা, এবং তারপরে 2019 থেকে মিসক্যারেজটা যেটা হলো, সেটা যেটা আমরা শুনেছি সেটা একদম সঠিক। হ্যাঁ, মানে বাচ্চা হতে গিয়ে মারা গেছিল, একদম, মানে একদম ডেলিভারির সময়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ওটাকে একদম নর্মাল ভাবেই নিয়েছিলেন? না, সেই সময় ভেবেছিলাম যে আমি ওখান থেকে আলাদা হয়ে যাব, সেপারেট হয়ে যাব। তো সেখানে সব্যসাচী বলেছিল আবার বাচ্চা হবে, আপনি বেশ কিছুদিন তো আলাদাও থাকতেন। সেটা অনেক পরে। আচ্ছা, সেটা আমাদের ফ্ল্যাট কেনার পরে, সেটা 2021-22 এই দিকে, ওই সময় দাঁড়িয়ে। বাট সেই সময় আমি ভেবেছিলাম যে আলাদা হয়ে যাব, বাট তখনও বলেছিল যে আবার বাচ্চা হবে। বাট সেখান থেকে 19 থেকে এতগুলো বছর হয়ে গেল যে আজ হবে কাল হবে, নেব না, এই টানাপোড়েন করতে করতেই তো এতদিন চলে গেল। আমার আজ 36 বছর বয়স, কিন্তু আমার
মা হতেই হবে, মাতৃত্ব আমার চাই। তো সেই কারণে বিয়ে, তা না হলে আমি কারোর সাথে একটা লিভ ইন করতাম বা একা থাকতাম, কিছু করতাম। কেউ কেউ বলছে আইভিএফ করতে পারতে, কিন্তু আমি আইভিএফে বাচ্চা চাই না। আমি চাই তার একটা বাবা থাকবে, একটা পরিবার থাকবে। এবং আমার যে হাজবেন্ড, তার সাথে সম্পর্কের জন্য সব্যসাচীর সাথে আমার ডিভোর্স নয়। তার অনেক পরে আমার মেডোকার্ডে কাজ করাকালীন শুভাশিসের সাথে আমার বন্ধুত্ব, এবং সেই সময় আমি বুঝতে পারি যে আমার যা চাহিদা, আমার যা নিড, যে বাচ্চা, সংসার, কাজের প্রতি ডেডিকেশন, সেই সমস্তটাই আমার সাথে ভীষণ মেলে। এবং আমার সমস্ত পাস্ট, যেটা আমি আজ সবার সামনে বলেছি, তার আগেই কিন্তু আমি শুভাশিস এবং তার পরিবারকে বলেছি। আচ্ছা, ফলে তারা সমস্তটা জেনে শুনেই এগিয়েছে। ফলে পরিবারেরও সবাই জানতো সবাই জানে, বিষয়টা। একদমই আচ্ছা। জানে, কারণ আমি কোনো অন্যায় করছি না। হুম। আমি বাঁচতে চেয়েছি, ভালো থাকতে চেয়েছি, এবং আমি কারোর পেছনে লাগেনি। আমি ডিভোর্সের পর বা সেপারেট হয়ে যাওয়ার পর আমি একটাও ওদের এগেনস্টে কথা বলিনি। ওরা বহুবার পেছনে লেগেছে, একটা খোঁচা দিয়ে গেছে। আমি ইনফ্যাক্ট লাস্ট যে পোস্টটাও করেছে যে এবারে থাম, সেটার মধ্যে দিয়েও কিন্তু ও অনেক কিছু বলার চেষ্টা করেছে, যে অনেক কটা বিয়ে অ্যান্ড অল, সেটা বলতে চেয়েছে। এবার এইটাই ছিল আমাকে সব সময় একটা মানে ব্ল্যাকমেল করার একটা সেটা তো আপনি স্বীকার শব্দ। করছেন এখন। হ্যাঁ, আমি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওদের তরফ থেকে কিন্তু আপনি কোনো স্বীকারোক্তি পাবেন না, যে আমি যেগুলো বলছি সেগুলো যে সত্যি, সেই স্বীকারোক্তিটা কিন্তু আপনি পাবেন না। ওরা এখন গল্প সাজাচ্ছে, তার কারণটা হচ্ছে যেহেতু যে বিষয়গুলো নিয়ে আমাকে সব সময় ব্ল্যাকমেল করতো, সেই বিষয়গুলো তো আমি নিজে এখন বলে দিয়েছি, নিজে স্বীকার করে নিয়েছি। ফলে নতুন করে বলার কিছু নেই। তো তাই জন্য নতুন নতুন গল্প ওরা ডেফিনেটলি ফাঁদবে। বাট আমার যেটুকু বলার আমি আমার লাইভে বলে দিয়েছি। তো তারপরে না, আমি বিষয়টাকে নিয়ে আর টানতে চাইছি না। আমার মানে দেখতেই পাচ্ছেন, আমার অফিসে অফিসিয়াল প্রচুর কাজ আছে। আজকে সারাটা দিন আমি আপনাদের জন্য রাখলাম, যাতে, বাট বেসিক্যালি এই ইন্টারভিউটা তো এরকম হবে এটা ভাবনা ছিল না। কারণ একটা আফটার ম্যারেজ সকলে আসবে একটা ইন্টারভিউর জন্য, এটাই ঠিক ছিল। বাট গতকাল রাতে যে ঘটনাটা ঘটে গেল, হঠাৎই একটা হুমকিমূলক মেসেজ। হ্যাঁ, কি এলো হুমকিমূলক? এটা আমি দর্শকদের কাছে হ্যাঁ, মানে সেটা আমার সোশ্যাল মিডিয়াতে গেলেই সকলে দেখতে পাবে। যে সায়ক যে পোস্টটা করেছিল, সেটাতে আমি কোনো রকম রিয়াক্টও করিনি। যে ঠিক আছে, ওর মতন করছে, ওগুলো করে থাকে। লোককে পিঞ্চ করা, তাকে অপমান করা, ছোট করা ওর বরাবরেরই স্বভাব। তো সেটাও চেঞ্জ হবে না, আমি সেটা নিয়েও কোনো রকম কোনো কিছু বলিও নি। কিন্তু গতকাল রাত্রেবেলা হঠাৎ করেই মানে সব্যসাচীর একটা মেসেজ আসে, যেটা স্ক্রিনশট আমি শেয়ার করেছি, যে ওর ফ্ল্যাট থেকে আমি বার করে দিয়েছি, যেটা আমার ফ্ল্যাট। ওটার ডাউন পেমেন্ট থেকে শুরু করে, ওর ইন্টেরিয়ার থেকে শুরু করে, লাস্ট 16 lakhs-এর যে ইএমআইটা বাকি ছিল, সেটাও আমি 1 মাস আগে শোধ, এবং লাস্ট 16 লাখ টাকা ফেরত দিন। 16 লাখ টাকা দিয়ে আমি ব্যাংকের কাছে যে কাগজটা ছিল আমাদের, সে সমস্তটাই আমি নেই। তো ওর ঠিকানা ওটা কোনোদিনই ছিল না। তো তবুও লিখছে যে আমার ঠিকানা থেকে তুই আমাকে বার করে দিলি, যেটা আমি ওকে বার করিনি। কারণ যখন 1 জুলাই থেকে বা তারও আগে, যখন আমি সেপারেশনে ছিলাম, আমি ওকে বার করে দিইনি। তার কারণ আমার মনে হয়েছে ওর থাকার জায়গা নেই কোথাও। তো ও থাক, আমি ভাড়া বাড়িতে চলে যাই আমার নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও। কিন্তু এন্ড অফ দ্য ডে কে বললো আমাকে পুজো কি পর্যন্ত কি টাইম দে। ঘটনা ঘটছিল সেই সময়? কিছু কথা আমরা সেগুলো তো সবই আমি বলে দিয়েছি, হ্যাঁ, আমার লাইভে বলে দিয়েছি। আমি সেগুলো আর নতুন করে বলতে চাই না, কারণ ওই একই জিনিস বারবার পুনরাবৃত্তি আমি কখনোই চাইনি। মানে এগুলো আমি বলতেও চাইনি, কারণ আমি চেয়েছিলাম যে সবকিছুর একটা সুষ্ঠু সমাধান। তো সেইটা আমি কালকে রাত্রে, যে কারণে আমি সায়ককে পাঠাই ওর দাদার ওই মেসেজটা, যে তুই দেখ, এখনো দাদা কিন্তু এটা আমাকে পাঠাচ্ছে রাত্রেবেলা। ওটা পাঠানোর পর, যেহেতু আমি তখনও চাইনি মুখ খুলতে, সেই কারণে আমি ওকে পাঠাই। আমি দেখ, তো দাদা কিন্তু এখনো আমাকে হুমকি দিচ্ছে এগুলো। কারণ সব ডিভোর্স হয়ে গেছে, আমি নতুন, আমার একটা সংসার হয়েছে, তারপরে গিয়েও যদি এইভাবে ক্লেম করতে থাকে, তাহলে তো এটা আমার ভবিষ্যতের জন্য খারাপ। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে, দেখ, তুই ব্যাপারটা সলভ কর, তো দাদাকে বোঝা বা কিছু একটা সলিউশন কর, কারণ এইটা দীর্ঘদিন চলতে পারে না। তোরা সব বলে দিয়েছিস, সব বলে নিয়েছিস, এবারে কিন্তু তাহলে আমি বলবো। তখন ও বললো ঠিক আছে, আমি এটা আমি সলভ করে দিচ্ছি, আমি তাহলে তুই এখনই আয়। যে অডিওটা আমি পোস্ট করেছি, যে তুই এখানে আয়, এসে সামনাসামনি বসে কথা বল। মানে আমি চাইছিলাম সামনাসামনি বসে ব্যাপারটা সলিউশন করে নিতে। কিন্তু ও অর্ধেক রাস্তায় এসে আবার কি মনে হলো ফিরে যায় আবার। তো এগুলো কোনোটাই ও লিখছে প্ল্যান করা, কোনোটাই প্ল্যান করা নয়। ওটা হঠাৎ করেই ওর দাদার মেসেজ আসে, এবং আমি তখনই, ও বলে আমি আসছি, এবং সেই জায়গা থেকেই এই জিনিসটা হয়েছে। এবং আমি রেকর্ডটা কেন করে রেখেছিলাম, আমার মনে হচ্ছিল যে ও ওভার ফোন কিছু তো একটা বলবে। মানে আমি এটা আগে বোকা ছিলাম যে ও যা যা বলেছে, যা যা করেছে আমার সাথে, তার কোনো রেকর্ডিং, কোনো প্রুফ আমার কাছে নেই।
তো এইটা ও কি আদৌ আসবে, কি বলবে, সেই জন্য আমার রেকর্ডিংটা করা, এটা কোনো প্রি প্ল্যান বা স্ক্রিপ্টেড নয়। তো ও যখন এলো না, তখন আমার মনে হলো যে না, এবারে আর চুপ থাকা দরকার নেই, তার কারণ অনেক সহ্য করে নিয়েছি, অনেক চুপ থেকেছি, এবং এই যে থ্রেটটা, এটা ভবিষ্যতে ওরা দিতে পারে আমায়। ফলে যে বিষয়টা নিয়ে আমাকে থ্রেট দিচ্ছে, আমি নিজের মুখে সেটা বলে দেবো। ফলে আর তো বলার কিছু ওদের থাকবে না। এই যে জিনিসটা ওরা চাইছে সবার সামনে আসুক আমাকে ছোট করার জন্য, আমার এটাই বক্তব্য যে আমি হয়তো খারাপ, কিন্তু তোমরাও কিন্তু ভালো মানুষ নও। সেটাই আমার বলার উদ্দেশ্য ছিল। এন্ড অফ দ্য ডে কি আমি সবারটাই বলেছি, আমার নিজেরটাও আমি লুকিয়ে রাখিনি, নিজের পাস্ট, এবং তাদেরটাও বলেছি। বাট তাদের কোনো পোস্টে কিন্তু তাদের পাস্ট নিয়ে কোনো স্বীকারোক্তি নেই। এবং আফটার লাইভ অনেকেই আমাকে মেসেজ ফোন করেছিল যে আমাদের কাছে প্রুফ আছে বা ই আছে। আমি বলেছি ঠিক আছে, আমি এটা নিয়ে আর টানাপোড়েন চাইছি না, এটাকে আমি টানতে চাইছি না, এটা এখানেই শেষ হোক। আমি এখনো চাই এরপরে আমি আর চাই না যে এই বিষয়টা নিয়ে কথা বলতে। আমার দুটো কোম্পানি, সেটা প্রচুর কাজ আছে, আমার নতুন সংসার, সেটা নিয়ে আমি আগে বাড়তে চাই। আর আমার একদম লাস্ট এবং একদম স্ট্রিক্ট যে ইচ্ছা মাতৃত্ব, সেটা আমি চাই। এখন কি সেই মাতৃত্ব একেবারে সামনে? সেটা আমি জানি না, আমি মাতৃত্ব নিয়ে আমি কোনো কথাই বলবো না। তার কারণটা হচ্ছে আমার প্রথম যে প্রেগন্যান্সি, সেটা সমস্তটাই ওপেন ছিল সকলের কাছে, কিন্তু সেটা কি হয়েছিল সকলেরই জানা। ফলে আমি যেখানে আমার শেষ হয়ে গিয়েছিল, সবাই দেখেছে আমি ডেলিভারি রুম পর্যন্ত যাচ্ছি, তারপরটার ব্ল্যাঙ্ক পুরো, আমি ওই শূন্যকে পূর্ণ করব যেদিন, সেদিন সবাই জানতে পারবে। আচ্ছা, এটা সারপ্রাইজ থাকলো। হ্যাঁ, এটা সারপ্রাইজ থাকলো। তো এই যে টানাপোড়েনটা, এটা কি মনে হচ্ছে আরো চলবে? মানে ওদের সঙ্গে যে এটা টানাপোড়েনটা, ভাববার না আমার অ্যাকচুয়ালি সময় নেই। আমার মানে আপনি কিছু একদম কাজ- ফ্রেশ মাইন্ডে এখন তাহলে আপনাদের হ্যাঁ। বিজনেসটা সামলাতে একদম চাইছেন। একদম একদম তাই। তাহলে এই যে ওরা যদি আরো ডিস্টার্ব করে আপনার কথা অনুযায়ী এইভাবে, তাহলে আপনি কি কোনো স্টেপ নেবেন লিগ্যালি? সেটা না পরিস্থিতি বলে দেবে, মানে আমি জানি না মানে কি হতে পারে, কিন্তু এটার একটা শেষ দরকার ছিল, আমি সেটা বলে দিয়েছি, দ্যাটস ইট। এই ফেজটা যেটা সুভাষিস বাবু দেখতে পাচ্ছে, তো তার রিয়াকশন গুলো একটু যদি দর্শকদের বলেন। ও তো সুভাষিস বাবু। ওই তো আমার সাহস, নাহলে আচ্ছা। কখনোই আমি এটা বলতে পারতাম লাইভে। ওই তো আমাকে বলেছে গো অ্যাহেড। তার মানে পার্টনারটা এবার খুব স্ট্রং, তাই তো? একদম না আগের মতো নয় আর কি, না, আগের উল্টে চারটে বা আমার তিনটে। সাথে আমার শ্বশুরবাড়ির পুরো পরিবার কালকে সারা রাত জেগেছিল। তো তুমি বল, এবং আমি যখন লাইভটা করছি আমার সামনে পুরো সবাই বসে আছে, এবং তারা আমার প্রত্যেকটা কথা শুনেছে, এবং বলছে বলো বলো, কেন বলবে না, বলো। মানে তারা আমাকে লিটারালি বলে যাচ্ছে যে সবার জানা দরকার, তুমি অনেক সহ্য করেছো, আজকে তোমার বলার দিন এসেছে, বলো। আমার শাশুড়ি মা শুনছে পাশে বসে, এর থেকে আর বড় কি হতে পারে? অতীতটাকে তাহলে ভুলে যাওয়াটা পরবর্তীকালে সম্ভব হবে? আমি ভুলে গেছি, মনে নেই আর কিছু আমার। ওই তিনটে মানুষ কোনোভাবে আর আপনার জীবনের সঙ্গে কোনো, আমি তো চাইনি ওই তিনটে মানুষ আমার জীবনে ফিরে আসুক, ওরা বারবার ঢুকছে। আমি সেইটাই সবার সামনে আনলাম যে না, এটা ঠিক হচ্ছে না, এখানেই বন্ধ হওয়া দরকার, দ্যাটস ইট। ওরা কি এই বিষয়গুলোকে কন্টেন্ট হিসেবে দেখে? আমার তো তাই মনে হয়, রিচ ডাউন হলেই কিছু না কিছু একটা কন্টেন্ট। যেরকম রেস্টুরেন্টের ঘটনা এইভাবে, সেগুলো কি আপনি রিলেট করতে পারছেন? আমি কিছু রিলেট করছি না, এটা আমার থেকে আপনারা বেটার বুঝবেন, কারণ আপনারা সোশ্যাল মিডিয়ার মানুষজন, ফলে কে কোনটার জন্য কন্টেন্ট করছে আমার থেকে বেটার আপনারা বোঝেন। ফলে নিজেরাই চোখ কান খোলা রাখবেন, বুঝে যাবেন। কি বলবেন দর্শকদেরকে? দর্শকদেরকে এটাই বলবো যে পজিটিভ থাকতে হবে। মানে আমি বাঁচতে চাই, মা হতে চাই, নতুন সংসার, আহ, সেখানে ভালো থাকতে চাই। আমাকে প্লিজ আর ওই পুরোনো দিনে টানাপোড়েনে টেনে নেবে, আমি জানি এগুলো আমি ফালতু বলছি, আপনারা যা করার আপনারা আপনাদের কাজটাই করবেন, বাট আমি আর টানতে চাই না। আমি পুরনো সম্পর্কের কোনো আঁচ আমার নতুন সম্পর্কে আসতে দিতে চাই না, যে কারণে সমস্ত সত্যিটা সামনে আনা। এবং আমি এটাও চাই না যে ওরাও কোনো রকম কিছু এটা নিয়ে বাড়াবাড়ি করুক। আমার তরফ থেকে আমি এখানেই স্টপ করছি। তাহলে এখানেই আমরাও স্টপ করছি। ভালো থাকুন আপনারা দুজন, আপনাদের এই দাম্পত্য জীবন খুব সুখের হোক,
এটাই টলিস্কোপের তরফ থেকে আমরা কামনা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।